নমস্কার। সংবাদ বর্ধমান ডিজিটাল নিউজে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা সাপ্তাহিক যে আলোচনা, সেই আলোচনায় পর্বে আজকে আমরা পরিবেশ এবং স্বাস্থ্য সম্বন্ধীয় বিষয় নিয়ে আমরা যে আলোচনা করি, আজকে তার মধ্যে পরিবেশ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনায় যাব। সঙ্গে রয়েছেন পরিবেশবিদ, বলতে পারা যায় ওনার আরেক নাম গাছ মাস্টার, বর্ধমানের সুপরিচিত মাস্টারমশাই অরূপ চৌধুরী মহাশয়, যিনি একবার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক বর্ধমানের বুকে। আজকে আমরা সেই সৌভাগ্য নিয়ে আজকে স্যারকে আমরা পেয়েছি আমাদের স্টুডিওতে, এবং আজকে সারাক্ষণ শুধুমাত্র পরিবেশ নিয়ে আমরা আলোচনা করব। সঙ্গে থাকবেন সংবাদ বর্ধমান ডিজিটাল নিউজ। নমস্কার, আমরা আজকে রয়েছি পরিবেশ বিষয় আলোচনা সভায়। উপস্থিত রয়েছেন পরিবেশবিদ এবং বর্ধমানে গাছ মাস্টার বলে পরিচিত আমাদের গাছ গ্রুপের কর্ণধার অরূপ চৌধুরী মহাশয়। স্যার, আপনাকে স্বাগত সংবাদ বর্ধমান ডিজিটাল নিউজের স্টুডিওতে। আশা করি আপনার শরীর ভালো আছে এবং মানুষের জন্য বা পরিবেশের জন্য যেভাবে আপনি করে চলেছেন, বা আপনার টিম যেভাবে, ইন্টায়ার টিম আপনাদের যেভাবে কাজ করছে গাছের উপর, অনেক অনেক ধন্যবাদ। আপনার মতো যদি চিন্তাধারা যদি মানুষের হয়, তাহলে আমাদের পরিবেশ নিশ্চিত করার জন্য একজন অবশ্যই থাকবে, এবং আপনাদের মতো মানুষ যদি আমাদের বর্ধমানে যদি আরো কিছু সজাগ হয়ে যায়, তাহলে কিন্তু আজকে পরিবেশ নিয়ে আমাদের বেশি দুশ্চিন্তা করতে হয় না। স্যার, প্রথম আমরা যাব আপনার পরিচয় পর্বে। আমার প্রাথমিক পরিচয় হচ্ছে গিয়ে, আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, মাদনঘাট রামপুরা হাই স্কুলের মাস্টারমশাই ছিলাম। বিগত 3 মাস হলো আমি অবসর নিয়েছি। আমার আর একটা বিশেষ বা গুরুত্বপূর্ণ যে পরিচয়, যে গাছ গ্রুপের আমি একজন কর্মী, এবং এই গাছ গ্রুপ সারা পশ্চিমবঙ্গে আজকে বিস্তার লাভ করেছে, এবং মানুষ এসেছে, মানুষ জড়ো করেছে সবুজায়নের কাজে। সেইখানকার আমি একজন কর্মী। আর এমনি মাঝে মাঝে টুকটাক লেখালেখি, শিক্ষা সংক্রান্ত, পরিবেশ সংক্রান্ত লেখালেখি, এগুলো বর্তমান করে যাচ্ছি, আগামী দিনেও করার চেষ্টা করব, এবং পরিবেশ নিয়ে কাজ তো করবই। গাছ মাস্টার হিসেবে বর্ধমানে কিভাবে হলো আপনার এই নাম গাছ মাস্টার? 30 বছর আগেকার কথা। আচ্ছা, যদি সংক্ষেপে আমাদের দর্শককে যদি বলতে পারেন। হ্যাঁ, আমি তখন গাছ নিয়ে সবে শুরু করেছি স্কুলে ছাত্রদের মোটিভেট করার জন্য। অত্যন্ত একটা জায়গায় শিক্ষকতা করতাম, যেখানে প্রায় 32 থেকে 35টা পিছিয়ে পড়া গ্রাম থেকে ছেলেমেয়েরা আসতো। তাদেরকে স্কুলমুখী করা, তাদের স্কুলের প্রতি ভালোবাসা তৈরি করা, এবং তাদের ফ্যামিলির সঙ্গে স্কুলের একটা ভালো সংযোগ সৃষ্টি করার জন্য আমি কিন্তু তখন গাছ বা সবুজায়নটাকে বেছে নিই, এবং সেইটা আস্তে আস্তে প্রসার লাভ করে। পরবর্তী সময়ে মিডিয়া, আপনারা যারা প্রিন্ট মিডিয়ায় ছিলেন, সেই সময় মনে আছে কাল্লার আপনার সূর্যবাবু, কেদারবাবু, এনারা সব এটার দিকে বিশেষ গুরুত্ব দেন, এবং তখন ওনারা তাদের যে আর্টিকেল বা ফিচার, তার মধ্য দিয়ে আমার পরিচিতি গাছ মাস্টার হিসেবেই শুরু করেন। আজকে আমার প্রকৃত নাম অনেকেই জানেন না, কিন্তু গাছ মাস্টার বললে অনেকেই চেনেন। এটা আমার বড় পাওনা। একদমই তাই। সারা পশ্চিমবঙ্গে যেখানে যাওয়া যায়, একটা শ্রেণীর মধ্যে কিন্তু এই নামটা বললে আমি তাদের কাছে খুব গ্রহণযোগ্যতা পাই। আচ্ছা, আপনাদের সংগঠন গাছ গ্রুপ সারা বছরের কর্মকাণ্ডগুলি যদি ছোট করে একটুখানি আমাদের দর্শকের সামনে যদি একটু তুলে ধরেন। গাছ গ্রুপ আমাদের বলে কিছু না, গাছ গ্রুপ মানুষের। আজকে আপনারা সকলেই তার মধ্যে আছেন। গাছ গ্রুপ যখন 1996-এ শুরু হয়, তখন প্রথম যেটা শুরু হয়েছিল গ্রিন স্কুল মুভমেন্ট দিয়ে। তো আমরা অবিভক্ত 2 বর্ধমান জেলায় তখন যে স্কুলটাকে সবুজ করতে হবে, কারণ সেখানে বাচ্চা শিশুরা যায়, ছেলে মেয়েরা যায়, সেখানে তারা ফ্রেশ অক্সিজেনটা পাক। এই নিরিখে আমরা শুরু করি, এবং তখন সর্বশিক্ষা দপ্তর এই ব্যাপারে আমাদের প্রচুর সহযোগিতা করেছিলেন। তারপরে আমরা
মূল্যবান বৃক্ষ শিশুদের কৃতি ছেলেদের সম্বর্ধনা পুরস্কার দেওয়া, এটা রাজ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হচ্ছে। তো এটা শুরু কিন্তু গাছ গ্রুপের মাধ্যমে নাদনঘাট ট্রাম্পেট স্কুলে প্রথম হয়েছিল। আচ্ছা, এটার পরে আমরা স্মৃতিবৃক্ষ শুরু করি, তো মানুষ মারা গেলে তার স্মৃতিতে একটা গাছ লাগানো। তারপর আমাদের খণ্ডবন আছে, ব্লাড ডোনেশন ক্যাম্পে ডোনারদের গাছ দেওয়া, অতিথিদের এবং ফুল না দিয়ে ফুলের চারা দেওয়া, এটা কিন্তু গাছ গ্রুপ করেছে। এবং এর সঙ্গে প্রশাসন বা তথাকথিত রাজনৈতিক যে সমস্ত নেতৃত্ব আছেন তারাও কিন্তু এই ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবে গ্রহণ করে আজ কিন্তু মঞ্চে মঞ্চে করছেন। আজ কলকাতার বুকেও কিন্তু ফুল না দিয়ে ফুলের চারা বা অন্য কোনো অর্কিড জাতীয় গাছ দেওয়া হচ্ছে। আর আমাদের আপনার ব্লাড ডোনারদের 2015 সালে এটা আমরা সৃষ্টি করি যে ব্লাড ডোনারদের একটা করে গাছ দেওয়া হোক, সেটাও আজ খুব ভালো জায়গায় পৌঁছে গেছে। আজ মানুষই করছে, আমরা যত না করছি মানুষ বেশি করছে। আমাদের খণ্ডবন, ছোট ছোট জায়গা নাই, বন তো করা যাবে না, যার জন্য ছোট ছোট জায়গায় আমরা 50 থেকে 3000 গাছের খণ্ডবন আমরা সৃষ্টি করছি। এবং এই জায়গাগুলো আমাদের বিশেষ করে সুরক্ষিত কবরস্থান এবং শ্মশান, এইসব জায়গাগুলো ভীষণ ভালোভাবে কিন্তু আমরা সফল হচ্ছি। আমরা এখন আর একটা নতুন আমাদের চলছে, আমাদের গ্রাম সবুজ গ্রাম। প্রত্যেক ছাত্র, সেই এলাকার ছাত্রছাত্রীদের বাড়ি দুটো করে ফলের চারা আমরা রোপণ করে দিচ্ছি, তাদেরই গাছ হবে, তারাই ফল খাবে। আচ্ছা, তারা শুধু বড় করবে এবং গাছটা যাতে 20 বছর না কাটে। আমাদের দীক্ষাতরু বলে একটা প্রোগ্রাম আছে, যেটা সারা ভারতবর্ষে রামকৃষ্ণ আশ্রম, মঠ আশ্রমের মধ্যে সকলের জ্ঞাত, যে যারা নবদীক্ষিত তাদেরকে দীক্ষার পরে একটা করে জবা গাছ আমরা সেই মহারাজদের মাধ্যম দিয়ে তুলে দিই। আচ্ছা, এটার মধ্যে একটা খুব ভালো জায়গায় কিন্তু পৌঁছেছে। আজকে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে দেখতে পাই যে আগে যেরকম ফুলের তোড়া বা অন্য কিছু দিয়ে সম্বোধনা জানানো হতো, কিন্তু তাহলে আমরা ধরে নিতেই পারি প্রথম গাছ গ্রুপের হাত ধরেই এই ট্রেডিশনটা চালু হয়েছিল 2015 5ই জুন। একদম। এবং এটা খুব ভালো জিনিস যে ফুলের তো শুকিয়ে যাবে, 2 দিন পর ডাস্টবিনে জায়গা পাবে, কিন্তু তার গাছ যদি উপহার স্বরূপ দেওয়া হয় বা সম্বোধনার সাথে দেওয়া হয়, তাহলে সেই গাছ আস্তে আস্তে বড় হবে এবং সমাজকে সবুজে ভরে। আপনারা তো সাংবাদিকতার লাইনে আছেন, বর্ধমানের মন্দির সংস্কৃতি হলে যখন অতিথিদের গাছ দেওয়া হয়, প্রত্যেক অতিথি কিন্তু গাছটি গাড়ি করে নিয়ে চলে যায়। একদম, তারা কিন্তু কেউ ফেলে যান না, যেমন ফুলের তোড়া কোনো রেখে দিয়ে যেত, এখন আর কেউ নিয়ে যায়। একদম। আচ্ছা, পরবর্তী প্রশ্ন স্যার আপনার কাছে রাখবো, বৃক্ষরোপণ হচ্ছে নানা সংগঠন, নানা স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে, রক্ষণাবেক্ষণে কতটা আপনারা এগিয়ে? হলুদে খেয়ে নিল সেটা কিন্তু আর কেউ দেখতে যায় না। খুব স্বাভাবিক এবং সাধারণ প্রশ্ন এটা মানুষের, এটা একটা কমন কথা। তো যখন এরকম প্রশ্ন আমার সম্মুখীন হই, তখন আগে বলার সাহস পেতাম না। এখন যেহেতু কাজ করে সফল হচ্ছি বলে বলতে পারি যে ঠিক আছে, আপনি 2 দিন চলুন আমাদের সঙ্গে। কারণ সমালোচনা 2 শ্রেণীর মানুষ করে। এক হচ্ছে যারা আমাদের প্রকৃত ভালোবাসে, হ্যাঁ, তারা আমাদের সঙ্গে রয়েছেন, তারা জানতে চান, যেমন সাংবাদিক মহল, যে কোনখানে হয়েছে, কি হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে যারা পারবে না অথচ একটুখানি কিছু বলতে হবে, সেই তারা বলে। আমরা মনে করি, গাছ গ্রুপ মনে করে, বৃক্ষরোপণ একটা অনুষ্ঠান, এটা ফটো তোলা বা মিডিয়া কভারেজ, এ সমস্ত খবর পড়া, এটা কিন্তু সবুজায়ন আলাদা জিনিস। এই বৃক্ষরোপণ করার পরে আগামী 2 বছরের মধ্যে ওই গাছটা আমার সমান হলো কিনা, বা আমার সঙ্গে সে কথা বলতে পারছে কিনা, বা আমি এই গাছটাকে কাউকে দেখাতে পারছি কিনা, একদম, এইটা হচ্ছে সবুজায়ন। আমরা সবুজায়নে বিশ্বাসী। বৃক্ষরোপণে আমাদের থাকতেই হচ্ছে প্রাথমিক পর্যায়ে, কিন্তু আমাদের মূল লক্ষ্য কিন্তু সবুজায়ন। যার নিরিখে আমরা যেখানেই খণ্ডবন করি, যেখানেই আমাদের গ্রাম সবুজ গ্রাম করি না কেন, আমরা সেই এলাকায় আমাদের কর্মী আছে কিনা দেখি, সবুজ কর্মী আছে কিনা দেখি, সবুজ শ্রমণ আছে কিনা। তারা বেশিরভাগ স্কুল টিচার আছেন, তারা আমাদের সঙ্গে আছেন, সেই এলাকার মানুষ আছে কিনা আমাদের সঙ্গে, যার জন্য তাদের উপর দায়িত্বটা থেকে যায়। তারা কিন্তু ওই 2 বছর কিন্তু দেখভাল করেন। তার জন্য উপরওয়ালার বা মানুষের আশীর্বাদে আমাদের সফলতাটা 9-এর ঘরেই নয়, মানে 90-এর ঘরেতেই কিন্তু থেকে যাচ্ছে এখনো পর্যন্ত। তাহলে আমরা আজকে যেটা জানতে পারলাম যে শুধু বৃক্ষরোপণ নয়, সবুজায়নের দিকেও কিন্তু নজর দিতে হবে। আমরা বিভিন্ন কর্মসূচিতে দেখেছি বিভিন্ন উদ্যোক্তারা
তারা বৃক্ষরোপণ করে ছবি তুলে সংবাদ মাধ্যমে, ডিজিটাল মাধ্যমে তারা ছড়িয়ে পড়ে। কিন্তু তারপরেও সেই গাছটির কি হলো, আদৌ সেই গাছটি কি স্থায়ীভাবে সেই জায়গায় কি তার জীবন পেল, সেটার দিকে লক্ষ্য রাখাটা হচ্ছে সবুজায়ন। তো ওই শ্রেণীর মানুষ আবার আস্তে আস্তে কিন্তু আমাদের দিকে মন নিচ্ছে যে না, কাজ তো করতে হবে, লাগাক না। আমরা বলি হ্যাঁ ঠিক আছে লাগাও, ফটো তুলে ইয়ে কর। আস্তে আস্তে দেখবেন যে ওই মরা মরা বলতে রামের যে পরিণত হওয়া, সেই জায়গায় কিন্তু চলে আসছে। তারাও কিন্তু বলছে না 10টা লাগিয়ে বড় করি। একদমই। হ্যাঁ, আজকে এটাই লাভ। আজকে বিভিন্ন ডাক্তার, আজকে আমাদের মাস্টারমশাইদেরকে দেখে অনেকেই হয়তো তারা এই পথে বেছে নিয়েছে, সবুজায়নকে অবশ্যই তারা স্বীকৃতি দিয়েছে এবং সবুজায়ন করতেও হবে পরিবেশের জন্য। তো অবশ্যই আমরা আরো আলোচনায় থাকবো, সঙ্গে থাকবেন। আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, বিরতির পর আমরা আবার অরূপ বাবুর সঙ্গে কথা বলবো। নমস্কার, আমরা আবার ফিরে এসেছি সংবাদ বর্ধমান ডিজিটালের স্টুডিও থেকে সরাসরি। একদম আমাদের সঙ্গে রয়েছেন অরূপ চৌধুরী মহাশয়, গাছ গ্রুপের কর্ণধার। আজকে পরিবেশ বিষয়ে বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে আমরাও নতুনত্ব কিছু শিখতে পাচ্ছি স্যারের কাছ থেকে, এবং আপনাদেরকেও এই টেলিকাস্ট করার মাধ্যমে, এই সম্প্রচারের মাধ্যমে আপনারাও কিছু বক্তব্য স্যারের কাছ থেকে শুনে নিন, এবং ভবিষ্যতে যাতে পরিবেশ নিয়ে আমরা যাতে সচেতন থাকতে পারি সেই বিষয়ে আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। স্যার নমস্কার, আপনাকে আমার বর্ধমান স্বাগত। স্যার, আজকে আমি আমার চতুর্থ প্রশ্ন যেটা, যে নির্বিচারে বেআইনি ভাবে বৃক্ষ ছেদন চলছে এবং রাজ্যব্যাপী প্রশাসন নির্বিকার, তাদের কোনো স্টেপ নিতে দেখা যাচ্ছে না। কিছু কিছু জায়গায় হয়তো আমজনতা সোচ্চার হচ্ছেন, যেখানে স্টেপ হচ্ছে, কিন্তু বাকি ক্ষেত্রে কোনো কিছু কর্মকাণ্ড কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। আমরাও বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা সম্প্রচার করি, এবং আমরা সম্প্রচারের মাধ্যমে আপনারা হয়তো দেখতে পান যে বিভিন্ন জায়গায় গাছ কাটাকে আমরা আটকেছি সাংবাদিক মহল থেকে। তো এই বিষয়ে আপনি কি বলবেন? গাছ কাটাটা এটা নতুন আজকের কিছু না, এটা অনেক কাল আগে থেকেই মানুষ তার প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক, ব্যবসায়িক খাতিরই হোক, গাছ কেটে ফেলে। কিন্তু তারপর যখন আইন এলো এবং অনুমতি সাপেক্ষ, অর্থাৎ বন দপ্তরের অনুমতি নিতে হবে, পঞ্চায়েত বা পৌরসভার এই সমস্ত যে সম্মতি জায়গায় যখন এলো, তখন কিন্তু মানুষ অনেকটা সচেতন হয়েছে। আচ্ছা, এখন যে নির্বিচারে বা ঠিক শব্দটা অনেকটা ফিকে হয়ে গেছে এখন, কারণ দেখবেন যে আগে যে গাছ কাটার প্রবণতা ছিল, এখন কিন্তু সংখ্যাটা কমেছে, যার জন্য কিন্তু যখন হচ্ছে তখন সেটা খবর হয়ে যাচ্ছে। এবং বিনা অনুমতিতে যখন গাছ কাটছে তখন কিন্তু সেখানকার মানুষই কিন্তু রুখে দাঁড়াচ্ছে, এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে প্রশাসন এবং সেখানকার জননেতা, বেশ কিছু উদাহরণ আমার কাছে আছে, যারা কিন্তু খবর পাওয়া মাত্র সেই জায়গায় কিন্তু দেখছে। কিছু জায়গায় হয়তো উন্নয়নের খাতিরে বা নিরিখে চট জলদি কিছু গাছ অনুমতি নিয়ে গাছ কাটছে, কিন্তু এই সব জায়গাগুলো একটা বড় প্রশ্ন, যে এই সব জায়গাগুলো যদি আমরা কোনো বিশেষজ্ঞদেরকে দেখিয়ে যে গাছের সবগুলো না হোক, একটা বড় পার্সেন্টেজকে গাছগুলো রেখে যদি উন্নয়নটা করতে পারি, সেটা সম্ভব। কারণ এই পশ্চিমবঙ্গ আছে, ভারতবর্ষ আছে, গাছ রেখে উন্নয়ন হচ্ছে। তা এটা যদি করা যায়, আমরা বিদেশে দেখেছি, বিভিন্ন সোশ্যাল মাধ্যমে, সমাজ মাধ্যমে দেখেছি যে গোটা গাছকে তুলে নিয়ে গিয়ে অন্যত্র বসিয়ে দেওয়া হচ্ছে। এই টেকনোলজি কি ভারতবর্ষে করা সম্ভব নয়? চালু হয়েছে পশ্চিমবঙ্গে আপনার হয়েছে। কয়লার খনি এলাকা যখন সেই হলো আমাদের আসানসোলের কাছে, তখন ওই মেশিন নিয়ে এসে বেশ কিছু গাছকে তুলে নিয়ে একটা জায়গাতে কিন্তু আবার রিপ্ল্যান্ট করা হয়। তাহলে রাজ্য সরকারই গাছের উপর কিন্তু নজর রাখছে। আস্তে আস্তে ওই যে চেতনের জায়গায় মানুষ আস্তে আস্তে যাচ্ছে, এবং আজকে সবাই বুঝছে তো যে গাছের কি প্রয়োজন, এবং যারা কাটছে দেখবেন তারা কিন্তু রাতের অন্ধকারটাকে বেছে নিচ্ছে। দিনের বেলা কাটতে গেলে তাদের কিন্তু তাকাতে হচ্ছে, এবং এমন একটা জায়গা হয়েছে এবছর, মানে যারা কাটছিল তাদের যন্ত্রপাতিও কিন্তু পুলিশ সিজ করেছে, একদম পুলিশ সিজ করে দিয়েছে। এবং আপনি দেখবেন খুব ভালো করে সংখ্যাটা কমছে। এর আগে আপনাকে একটা জিনিস মনে করিয়ে দিই, যে বিগত 4 মাস আগে
হুম, বর্ধমান ইউনিভার্সিটির ভেতরে গাছ কাটা হচ্ছিল। হুম, হুম, একটি গোটা গাছকে কেটে ফেলার হুম, পুরো একদম চারিদিকে ছেটে ছুটে দিয়েছিল। হুম, কিন্তু তারপরে আমাদের কাছে খবর আসার পর বিশেষ করে আমি উদ্যোগ নিয়ে হুম, সেই জায়গায় গাছ কাটাকে বন্ধ করি হুম। এবং আজও সেই অক্ষত অবস্থায় মানে অর্ধেক কাটা অবস্থায় গাছ এখনো সেখানে রয়েছে। আমি বৃক্ষ ভবনে ফোন করি, মানে কলকাতায়, হুম। সেখানে ফোন করে এখানকার রেঞ্জারের নাম্বার জোগাড় করি এবং রেঞ্জারকে ফোন করে ফোর্স পাঠিয়ে এটাকে বন্ধ করেছিলাম এবং সেরা যারা কাটছিল তারা যন্ত্রপাতি ছেড়ে দিয়ে চলে গেছে। একদম। এবং বন দপ্তর, আমাদের বর্ধমান ডিভিশনের যে বন দপ্তর, এনারাও কিন্তু অনেকখানি অ্যাক্টিভ হয়েছে দীর্ঘদিন থেকে। খবর পেলেই কিন্তু ওনারা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে একদম। নিয়েছে। আর ইউনিভার্সিটির কথা যখন বললেন, আমরা তো বৃক্ষপূরণের কনসেপ্ট ইউনিভার্সিটির কাছে আবেদন রেখেছি যে বছরে একটা দিন করুন যে গাছগুলো মরে যাচ্ছে বা রাতে চুরি হচ্ছে বা কেউ কাটছে, সেই জায়গাগুলোয় নতুন করে সেই গাছ লাগিয়ে আসুন বছরে একটা দিন আমরা বৃক্ষপূরণ উৎসব পালন করি। একদম। তো এটা হয়তো আর 1 বছর হয়েছিল, আগামী দিনে দেখা যাক যে এটাতে আমরা সফল হতে পারি কিনা। ষষ্ঠ প্রশ্ন যাই। ভূমিকম্পের মতন কর্মকাণ্ড যা আগে মানুষের বোধ হয়ে শুনেনি, কম হতো, সেই রকম ভূমিকম্পের মাঝে মধ্যেই হচ্ছে, পরিবেশের উপর কি রকম প্রতিক্রিয়া হবে? ভূমিকম্প একটা প্রাকৃতিক কিন্তু অঙ্গ। ভূমিকম্প আগে কিন্তু এত ভূমিকম্প হতো না, এখন ঘন ঘন ভূমিকম্প ঘন হয়। ঘন ভূমিকম্প হচ্ছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাকে। দার্জিলিং এখন মানুষ প্রচুর যাচ্ছে, কিন্তু দার্জিলিং পাহাড় বা ওই এলাকার একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে। আচ্ছা। সাপোজ 20,000 টুরিস্টকে সেট বিয়ার করতে পারবে, কিন্তু আমরা সেখানে দেখা যাচ্ছে 2 লক্ষের উপর টুরিস্ট যাচ্ছে। আচ্ছা। তাহলে পাহাড়ের এই যে গাড়ি যাচ্ছে, মানুষ যাচ্ছে, আরো তাদের প্রয়োজন অনেক কিছু জিনিস যাচ্ছে, তাহলে সেই জায়গায় মাটিরও তো একটা পরিবর্তন হচ্ছে। একদম। আপনি যদি সুন্দরবনে যান, সুন্দরবন আজকে কি, আজকে সুন্দরবনে একটা সমার্থক শব্দ হয়েছে 2 রাত্রি 3 দিন, 3 রাত্রি 4 দিন। সুন্দরবন এই কনসেপ্ট যে সুন্দরী গাছ, গেওয়া গাছ বা অন্যান্য প্রাণী, এই কনসেপ্ট মানুষের মনে নেই। মানুষ ওখানে যাচ্ছে যে আমি গিয়ে লঞ্চে থাকবো 2 দিন, 2 রাত 3 দিন, কি 3 দিন, 3 রাত 4 দিন, খাওয়া দাওয়াটা করবো, করবো, মাছের আইটেম খাবো, মাছের আইটেম, বাঘ দেখতে পেলাম। আর এই সুন্দরবনের জায়গাগুলো এখন টুরিস্ট স্পট করার জন্য এবং নানা রকম আপনার ওই হোমস্টে বলুন বা হোটেল বা ইকো ট্যুরিজমের যে সমস্ত থাকার যে জায়গাগুলো, এইগুলো করতে গিয়ে তো আমরা তো প্রকৃতির জায়গাটা কেড়ে নিচ্ছি। একদম। কেড়ে নেওয়ার ফলে সেখানকার ভূমির উপর চাপ পড়ছে। একদম। এবং তার প্রকৃতি তো ছাড়বে না, সে ফিরিয়ে দেবে তার, সেটাই হচ্ছে আজকে। আচ্ছা। অবশ্যই প্রকৃতিকে নিজের ভারসাম্য রক্ষা করার জায়গা দিতে হবে এবং অতিরিক্ত লোড যেরকম আমাদের মানুষের শরীরের উপর, ব্রেনের উপর পড়লেও যেরকম আমাদের শরীর খারাপ হয়, প্রকৃতিরও সেম আশা করি। আচ্ছা মাস্টারমশাই, বন দপ্তর আধিকারিকরা যারা রয়েছেন তারা কতটা এগিয়ে আসছে আপনাদের সংগঠনের কাজকর্মের ব্যাপারে? 100%। বিগত 5 বছরে যখন আপনার ডিএফও ম্যাডাম নিশা ম্যাডাম ছিলেন, এডিওপো সোমনাথ বাবু, এখন যিনি এসেছেন আমাদের শর্মা ম্যাডাম, এডিওপো সাহেব যিনি এসেছেন, আমাদের সঙ্গে, এবং রেঞ্জ অফিসাররা আমাদের সঙ্গে প্রচুর কিন্তু সহযোগিতা করেন। এবং আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে ওনারা কিন্তু খবর দিলে কিন্তু আমাদের সঙ্গে কোঅপারেট করেন। এবং বিভিন্ন জায়গায় আমাদেরকে আজকে নিয়ে যাচ্ছেন যে চলুন ওখানে অ্যাওয়ারনেস ক্যাম্প করা হোক, করা হোক। এবং কোনো সময় আমরা আবদার করে কিছু গাছও কিন্তু পেয়ে যাই ওনাদের কাছ থেকে অতিরিক্ত। আচ্ছা। হ্যাঁ, বিভিন্ন প্রজেক্টে ওনারা কিন্তু আমাদের সঙ্গে আছেন। আচ্ছা। এবং এই শুধু বর্ধমান নয়, আজকে বাঁকুড়া ধরুন, বীরভূম, আমাদের যে শাখাগুলো আছে বিভিন্ন জেলায়, সেখানকার ডিএফও সাহেবরা, দুর্গাপুর, মানে পশ্চিম বর্ধমানে, ওনারা তাদের সঙ্গে কিন্তু প্রচন্ড কোঅপারেট করে যাচ্ছে। আচ্ছা। অবশ্যই আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে এবং বন দপ্তরের কাছ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি, তার জন্যই আজকে সবুজায়ন করার সার্থকতা আমরা করতে পেরেছি। অবশ্যই আমরা থাকবো, এখনো রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে অরূপ বাবু, অরূপ স্যার। আমরা আরো এই বিষয়ে আলোচনা করব।
তার মধ্যে আমরা নেব একটি ছোট্ট একটি বিরতি। আমরা বিরতির পর আবার আসছি ফিরে। আবারও আমরা ফিরে এসেছি সংবাদ বর্ধমান ডিজিটালের স্টুডিও থেকে সরাসরি আপনাদের সামনে। আমাদের সঙ্গে রয়েছেন অরূপ স্যার, যাকে গাছ মাস্টার বলে আমরা সবাই চিনি বর্ধমানের মানুষরা, এবং তার অনুদান বা অবদান যা রয়েছে বর্ধমানের পরিবেশের উপর অতুলনীয়। সেই রকম মানুষকে আমরা সঙ্গে পেয়েছি অরূপবাবু। আজকে অনেক ধরনের আলোচনা আমরা করছি এবং অনেক কিছু নতুনত্ব জিনিস জানতে পারছি, এবং ওনাদের কর্মকাণ্ডও আমরা স্যালিউট জানাচ্ছি, হ্যাটসঅ্যাপ জানাচ্ছি যে এইরকম মানুষরা রয়েছে বলে আজকে আমরা পরিবেশকে কিন্তু এখনো শেষ হতে দেখিনি। আমরা এখনো কিন্তু পরিবেশের মধ্যেই রয়েছি এবং ফ্রেশ অক্সিজেন পাচ্ছি এইরকম মানুষদের জন্য। অবশ্যই স্যার আপনাদেরকে ধন্যবাদ। সংবাদ বর্ধমান ডিজিটালে আবার আপনাকে স্বাগত জানাই। পলাশ লাগাও, পলাশ বাঁচাও, এই ট্যাগলাইন বালিয়াড়া অঞ্চলে আপনাদের কাজ চলছে। আপনারা বহু পলাশ গাছের ছেদন এবং চোরা কারবারিদের পলাশ ফুলের যে নির্বিচারে চুরি হচ্ছিল সেটা বন্ধ করেছেন। এই ব্যাপারে আপনারা কি বলবেন, এই ছোট্ট করে যদি আমাদের দর্শককে বলেন। আপনারা সকলেই জানেন যে গাছ গ্রুপে দুটো ট্যাগলাইন আছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ট্যাগলাইন হচ্ছে আমি নয় আমরা। এই আমি নয় আমরা এটাই কিন্তু আমাদের মেন শক্তি। আমরা 3 বছর আগে আপনারা কানলা গেট থেকে যদি নাবদা পেরিয়ে 5 কিলোমিটার দূরে দেখবেন যে একটা পেট্রোল পাম্প আছে বন্ধ হয়ে যাওয়া, সেখানে বালিয়াড়া বলে বাস স্টপ, তার পাশে একটা পুকুর আছে, ভেল পুকুর, এবং ওর চারিপাশে প্রায় আপনার কিছু না হলে পরে 500 মতো ছড়িয়ে ছিটিয়ে কিন্তু পলাশ গাছ আছে। আচ্ছা, তো আমরা একদিন দেখলাম যে ওখানে চা খেতে গিয়ে যে এরকম মানুষ পলাশগুলোকে নষ্ট করছে, আর আমরা জানতাম না ওখানে পলাশ গাছ আছে। তারপর আমরা প্রজেক্ট নিলাম ওখানে। প্রথম বছর ওই এলাকার মানুষদের, কিছু শিক্ষকদের ডেকে, ছাত্রছাত্রী ডেকে আমরা গ্রামের ভেতরে একটা সচেতনতা র্যালি করলাম। এই করতে তারা কি করছিল, সেখানকার লোকেরা কি করছে? ওইখানে যেটা মেন ব্যাপার, অদ্ভুত ব্যাপার, যে শিবরাত্রির আগের দিন থেকে বা এখনো তার আগের দিন থেকে অ্যাটেম্প নিচ্ছে, ওই পলাশের ফুলের ডালগুলো ভেঙে নিয়ে এসে বাজারে বিক্রি করছে। আচ্ছা, অথচ পলাশ ফুলের সঙ্গে শিবরাত্রির কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ধূত্র, আকন্দ, বেল পাতা, এই হচ্ছে শিবরাত্রির উপকরণ। কিন্তু আমরা এবছর দেখেছি পলাশ ফুল ডাল সমেত বাজারে বিক্রি হচ্ছে। এবছর যেখানে মেন কানলা গেটে যেখানে হতো বা ওই দিকটায় হতো, গঞ্জের ওদিকে কিন্তু এবার জিরো, এবার কিন্তু হয়নি, গত বছর থেকে কমে গেছে। তো আমরা এটা নিয়ে আস্তে আস্তে এবছর আমরা আমাদের আন্দোলন হলো। তো এবছর সবথেকে বড় ব্যাপার হয়েছিল যে যেখানে যারা মালিক আছে পুকুরে, তারা লিখিতভাবে সম্মতি দিয়েছিল এটা রক্ষা করার। তার জন্য প্রশাসন, শক্তিগড় থানা, ডিস্ট্রিক্টের প্রশাসন আমাদের পাশে এসে প্রচুর ভাবে দাঁড়ালো। কিছুদিন আগে আমরা মানে ঠিক হোলির আগে আগে আমরা দেখেছি একটা ভিডিওতে, যেখানে বোলপুরে পলাশ গাছের ডাল সমেত ভাঙা হচ্ছিল শখের বসে। হ্যাঁ, সেখানে স্থানীয় মানুষরা কিন্তু প্রতিবাদ করে। একদম গত বছর ঠিক অনুরূপ আমরা আন্দোলনটা বোলপুর শান্তিনিকেতনে করে এসেছিলাম, মানুষদের নিয়ে, প্রচুর শিক্ষকদের নিয়ে, এবং ওখানে বন দপ্তর খুব অ্যাক্টিভ হয়েছেন এবং লোকাল মানুষ অ্যাক্টিভ হয়েছেন। তার জন্য ওখানে বন্ধ হয়েছে, তারা বুঝতে পেরেছেন। এবং এখানেও কিন্তু এবছর 100% আমরা রুখে দিতে পেরেছি। এবং গত বছর রুখে দেওয়ার জন্য, গত বছর 90%-এর উপর রুখে দিয়েছিলাম, এবছর আপনি যদি যান দেখবেন তলায় প্রচুর চারা হয়েছে। আর একটা যে ওখানে মানুষের অজান্তেই ওরা কিছু পলাশের চারা কেটে ফেলেছে। তো সেইটা নিয়ে আমরা ওখানকার স্কুল বা ছাত্রছাত্রীদের নিয়ে এবং ওই পাড়ার মায়েদের নিয়ে আমরা ঠিক করেছি যে ক্যাম্প করবো এবং তাদের বাড়ি বাড়ি আমরা গাছ দেবো। তোমরা পলাশ গাছটা কেটো না, তোমাদের গাছ আমরা দিচ্ছি। আমরা চাইছি যে মানুষ কেন পুরুলিয়া বাঁকুড়া ছুটবে? বেড়াতে যাওয়া পয়সার সঙ্গে সম্পর্ক ঠিক আছে, আমি সেটার দিকে বলছি, কিন্তু সাধারণ মানুষ, তারও তো একটা ইচ্ছা হয় যে পলাশের আমি আগুন ঝরা সৌন্দর্য দেখি। আমার একটা ক্লাস 7-8-এর ছাত্রছাত্রী সে বইতে পড়ছে পলাশ মহুয়া, তারও তো ইচ্ছা হয় পলাশ গাছটা দেখি, মহুয়া গাছটা দেখি। আমরা এই জিনিসটা গুরুত্ব দিয়ে আমরা এই বেলেয়ারার কিন্তু ওই সংরক্ষণের আন্দোলনটাকে আমরা জোরালো করেছি এবং এবছর আমরা সফল হয়েছি। এলাকার মানুষজন প্রচুরভাবে এগিয়ে এসেছে। আমরা অবশ্যই পলাশ ফুল, যেটা পলাশ গাছ, খুব সৌন্দর্যের প্রতীক, এবং এই সময় আমরা ঠিক এই সিজনগুলোতে আমরা পলাশ ফুল আমরা ছোটবেলায় দেখেছি, কিন্তু সেটা মাঝে প্রায় লুপ্ত প্রায় হয়ে গেছিল। কিছু মানুষের মানে
ভালো মানুষ খারাপ মানুষ দুটোই নিয়ে পরিবেশ, কিছু খারাপ মানুষের জন্য সেগুলো লুপ্ত প্রায় হয়ে গেছে, কিন্তু আপনাদের চেষ্টায় এবং সহযোগিতায় আজকে মানুষ যে শিক্ষিত হচ্ছে, যে বুঝতে শিখেছে, এটাই ধন্যবাদ জানাই। আমরা কদিন থেকে ভোর 5টা থেকে রাত 8টা অব্দি ওখানে কিন্তু আমরা পড়েছিলাম, এবং মানুষ চেষ্টা করেছেন, মানুষ বুঝেছে, আপনারা খেটেছেন বলে আজকে এই জিনিসটা দেখতে পাচ্ছেন। শব্দ বলুন তো, লোকাল মানুষরা বুঝেছেন যে এটা একটা সম্পদ প্রকৃতির, একে রুখতে হবে। আমরা অবশ্যই পরবর্তী প্রশ্নে যাব। এই সংগঠনে শুধু গাছ প্রেমী নয়, শিক্ষক শিক্ষিকা, বুদ্ধিজীবী, বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলে অংশগ্রহণ রয়েছে। বছরে একবার জাতীয় ভলিবল মাঠে আপনাদের গাছ মেলা হয়, এবং মানুষ ছাড়া কেমন বুঝছেন, মানুষ কি জানাচ্ছে এই সংগঠন তাদেরকে নিয়ে, আপনাদের কাছে কর্মকাণ্ড নিয়ে, বা কি তাদের প্রতিক্রিয়া কি, মানুষের সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি আপনাদের এই গাছ গ্রুপ নিয়ে? আমাদের এই মেলাটা, গাছ মেলাটা 2 বছর অন্তর আমরা করি। তো এখানে মেনলি বিরল গাছের মেলা করা হয়, আর কিছু ক্যাকটাস, ইনডোর প্লান্ট, আচ্ছা, যেগুলো আমাদের এই গাছ গ্রুপের মানুষই তৈরি করছে, কিন্তু আচ্ছা, গাছ গ্রুপের যে প্রচুর মানুষ আছে তারা তৈরি করছেন, আচ্ছা, এবং কিছু নার্সারি আমাদের সঙ্গে যুক্ত আছেন, আচ্ছা, তাদের কিন্তু আমরা সিলেক্টিভ যে কি কি গাছ আসবে। প্রতিদিনে তারা কিন্তু আমাদের কাছে কোনো রকম কিছু দাবি করে না, আচ্ছা, তারা বরঞ্চ একটাই গর্ববোধ করে আমরা গাছ গ্রুপের লোক। এই মেলাটার আমাদের একটা উদ্দেশ্য প্রাথমিকভাবে ছিল যে স্কুল কলেজ যে ছাত্রছাত্রীদের বিভিন্ন গাছ চেনাবো, একটা সুন্দরী গাছ সুন্দরবনে, কারণ আমি এখানে দেখাবো। আমার দার্জিলিং এর পাহাড়ে একটা গাছ, আমি এখানে অর্কিড গাছ আমি এখানে দেখাতে পারি কিনা দেখি। আমি কমলালেবুর গাছ, কমলালেবু ধরে আছে এমন আমি দেখাতে পারি কিনা দেখি। আপেল গাছ দেখাতে পারি কিনা দেখি। ভেষজ উদ্ভিদ, প্রচুর ভেষজ উদ্ভিদ, সেই সব গাছগুলোর সমারোহ ব্যাপক হারে হয়। এমন এমন গাছ আমাদের ওখানে আমাদের মানুষ সবুজ শ্রমণ শ্রমণরা নিয়ে যান, যাকে আপনার 4 ডিগ্রি টেম্পারেচারে রাখতে হয়। আচ্ছা, সেই ব্যবস্থা আমাদের করা হয়। আচ্ছা, আর কিছু ফুল যারা ফোটায় সুন্দর দেখার মতো সেগুলো থাকে। এবছর প্রায় 2200-র উপর আমাদের গাছ ছিল, এবং এত ভালোভাবে আমাদের মেলা সম্পন্ন হয়েছে, এবং 5টা কলেজ, 19টা স্কুলের ছেলেমেয়েরা এসেছিল। সাধারণ মানুষ তো আসছে, ডাক্তারবাবুরা, ওখানকার ডাক্তারবাবুরা আসছেন, এবং তারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করছে আলোচনাতে। এই মেলাটা আপনাদের খোসবাগান ভলিবল গ্রাউন্ডে হয়? হ্যাঁ, একদম ওইখানে, ওই জায়গাটা আমরা জাতীয় সংঘকে সঙ্গে নিই, কারণ ওই জায়গাটা আমাদের খুব প্রোটেক্টেড। এই যে এক্সিবিশন আপনারা করেন, এতে কি প্রাইজ ডিস্ট্রিবিউশনও রাখেন? না, আমরা এখন ওটা করিনি, কারণ এখনো ওই রকম চিন্তায় আমরা যাইনি, কারণ আমাদের সমস্ত কর্মীরাই সমান। তাদেরই বক্তব্য যে আমাদের নিজেদের মধ্যে কোনো প্রাইজ যদি কোনোদিন আমরা কিছু চালু করি, পুরস্কার, অবশ্যই জানবেন সমাজের অন্ধকার জায়গা থেকে যে আলোটাকে কেউ মানুষ দেখতে পাচ্ছে না, তাকেই হয়তো তুলে নিয়ে এসে পুরস্কার দেবো আমরা। আচ্ছা, অবশ্যই আমরা আজকে গাছ সম্বন্ধে এত কিছু আমরা জানতে পারলাম। সঙ্গে রয়েছেন অরূপ স্যার, যিনি গাছ মাস্টার নামেও পরিচিত বর্ধমানের বুকে, এবং ওনার কাছ থেকে কিছু ভালো ভালো পরিবেশ সংক্রান্ত বিষয় আমরা জেনে নিলাম। আমরা এর মাঝে একটি ছোট্ট একটি বিরতি নেব, বিরতির পর আমরা আবার আসছি স্যারের সঙ্গে। নমস্কার। নমস্কার, আমরা আবার ফিরে এসেছি ছোট্ট বিরতির পর। আমাদের সঙ্গে রয়েছেন অরূপ স্যার, গাছ গ্রুপের কর্ণধার। ওনার কাছ থেকে আজকে পরিবেশ সংক্রান্ত আমরা যে সাপ্তাহিক আলোচনা, তার মাধ্যমে আমরা ওনাকে পেয়েছি, যেভাবে আজকে আমরা অনেক কিছু জানতে এবং শিখতে পাচ্ছি পরিবেশ নিয়ে, সেটা একমাত্র আমরা জানতে পাচ্ছি অরূপবাবুর কাছ থেকে। অরূপবাবু আজকে যেভাবে আমাদেরকে আলোর দিশা দেখাচ্ছেন পরিবেশ সংক্রান্ত, এবং সুন্দর সুন্দর গল্পের মাধ্যমে তিনি আমাদেরকে যে ব্যাপারগুলো বুঝিয়ে দিচ্ছেন এত পুঙ্খানুপুঙ্খভাবে, তাতে আগামীকালে হয়তো পরিবেশে যারা নতুন প্রজন্ম, তারা কিন্তু পরিবেশ বিষয় নিয়ে কিন্তু অবশ্যই সজাগ হবেন আশা করছি। স্যার, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। বর্ধমান শহর নয়, সমগ্র রাজ্যব্যাপী জলাভূমি বুঝিয়ে বড় বড় প্রজেক্ট, ফ্ল্যাট, হোটেলের কাজ চলছে। প্রশাসনের নাকের ডগা থেকে নিশ্চুপভাবে জিনিসগুলো পরিবেশের উপর ক্ষতি আনছে, একটা খারাপ প্রভাব ফেলছে, গাছ কেটে উন্নয়ন হচ্ছে। কি বলবেন স্যার এই বিষয়ে? জলাভূমি প্রকৃতির একটা খুব অমূল্য সম্পদ। আচ্ছা, একটা জলাভূমির ভূমিকা প্রচুর, এটা টোটাল ইকোসিস্টেম। সেখানে গাছ থেকে আরম্ভ করে প্রাণী এরা থাকে,
সবচেয়ে বড় কথা, আমার দৈনন্দিন জীবনে যে জলটা আমরা খাওয়ার জন্য তুলছি, সেই জলটা সেখান থেকে কিন্তু ডিসচার্জ হয়ে যাচ্ছে। জলাভূমিকে সাধারণত কিন্তু খানিকটা ফুসফুসের ভূমিকা পালন করে জলাভূমি। আচ্ছা। এই যে গরম আসছে ধরুন, শহরে এত বাড়ি, এই যে বাড়ির যে উপাদান যা করা হয়েছে সেগুলো সব তো হিট অ্যাবজর্ব করবে। একটা শহরের পাশে বা ভিতরে জলাভূমি থাকে, সেই জলাভূমি কিন্তু এই হিটকে কিন্তু খানিকটা কিন্তু শেয়ার করে না। একদম। এখন কেন যেগুলো হচ্ছে এর পিছনে তো উদ্দেশ্য কিছু আছে, জলাভূমি বুঝিয়ে একটা নগরায়ন, কিন্তু জলাভূমিটাকে রেখে নগরায়ন, এই চিন্তা ভাবনা করাটা কিন্তু উচিত আমাদের। না হলে নগরায়ন বলুন, উন্নয়ন বলুন, একদিন কিন্তু এর কতখানি স্থায়িত্ব সেটা সময় বলে দেবে। মানে মানুষের কিন্তু একটা অদ্ভুত সংকটের সম্মুখীন হয়ে যাবে কিন্তু, যদি জলাভূমি বা এই গাছ কাটা সবকিছু চলে অবিরাম ভাবে, এটা খুব সমস্যার হয়ে যাবে। পুকুর বুঝিয়ে বিভিন্ন রকমের বাড়ি নির্মাণ হচ্ছে। হ্যাঁ, পুকুর বুঝিয়ে বাড়ি নির্মাণ, এটা কিন্তু আইন বিরোধী। এটার জন্য বিশেষ অনুমতি নিয়ে করতে হয়। কিন্তু যদি কেউ করে, সেখানে তো সে প্রশাসন বা সেই এলাকা পৌরসভা বা পঞ্চায়েত, তার তো একটা নৈতিক বা মানবিক একটা কর্তব্যের মধ্যে পড়ে সেটাকে রুখে দেওয়া। একদমই। কিন্তু সেই জায়গায় যদি খামতি থেকে থাকে, তাহলে সাধারণ মানুষ কতই বা কি করবে। আমরা খুবই চিন্তিত যে আগামী দিনে যেভাবে বর্ধমান শহর বাড়ছে, বিভিন্ন জলাভূমি এবং পুকুর, নালা, ডোবা ভরাট করে যেভাবে প্রজেক্ট তৈরি হচ্ছে, বড় বড় বাড়ি তৈরি হচ্ছে, আগামী দিনে এই বাড়ি করার জন্য মানুষের যে কিভাবে ক্ষতি ডেকে আনছে, পরিবেশের যে কিভাবে ক্ষতি হতে চলেছে, এরা এখনো বুঝতে পারছে না। কৃষি জমি নষ্ট হচ্ছে প্রচুর, একদম প্রচুর কৃষি জমি আজকে চলে যাচ্ছে। তবুও সরকার, রাজ্য সরকার একটা জিনিস বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা জিনিস আমরা দেখেছি, এটা যে এই জল মানে কৃষি জমি যাতে নষ্ট না হয়, তার জন্য কৃষি জমির পাশে যে মিল রয়েছে বা বিভিন্ন প্রজেক্ট রয়েছে, তাদের জলকে বিশুদ্ধীকরণ করে তারা জলটাকে ড্রেনেজ করছে। সেটাতে কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কিন্তু দুজনেই তারা নজর রাখছে। তারপরেও কিন্তু এইভাবে অনৈতিক কাজকর্ম হচ্ছে। এখন মানুষ যেখানে কিন্তু চোখ দেবে, সেখানটা কিন্তু প্রকৃতির কিন্তু খুব ক্ষতি হয়ে যায়। মানুষ যদি চোখটা যদি খুব মঙ্গলের চোখ দেয়, তাহলে কিন্তু ভালো। মানুষের উচিত যে ভালো মন্দ দেখে কিন্তু এই জিনিসগুলো সিদ্ধান্ত নেওয়া। বিগত দিনে আমরা দেখেছি বাইপাস নির্মাণের সময় হাজারো হাজারো লাখো লাখো গাছ কাটা হয়েছিল, এবং সেটা খুব ঐতিহাসিক ঐতিহ্যপূর্ণ গাছ, অনেক বয়স্ক গাছ কেটে ফেলা হলো, বললো গাছ লাগানো। ভারতবর্ষ সমৃদ্ধিশালী দেশ তৈরি করা যাওয়া খুব ভালো জিনিস, আমাদের ক্ষেত্রেও ভালো। রাস্তা উন্নয়ন হবে, তাতেই ব্যবসা বাড়বে, যাওয়া আসা সুবিধাগুলো হবে, কিন্তু তাতে যদি গাছের ক্ষতি করে করতে হয়, সেটা কি আপনি কতটা মানে ভালোভাবে দেখছেন? এটা মোটেই কেউ ভালোভাবে দেখবে না। গাছ কেটে যার জন্য আমরা বেঁচে আছি, সেই তাকে মেরে দিয়ে আমি ভালো মানে লাভিজলি বাঁচবো, এই চিন্তাটাও কিন্তু সঠিক নয়। আমার যেটা রয়েছে সেইটাকে আমি রেখে দিই, প্রকৃতির সম্পদটাকে আমি রেখে দিয়ে আমি উন্নয়নটা করি। আমার রাস্তা যদি একটু ঘুরে যায়, অসুবিধা তো না। এই উদাহরণ তো সারা পৃথিবীতে আছে। একদম, যে রাস্তাটাকে একটু বড় বড় গাছ কেটে দিয়ে রাস্তা দিয়ে। হ্যাঁ, একটা গাছ কাটা মানে তো একটা গুড়ি কাটা না, সেখানে কয়েক কোটি পাতা থাকে, যে পাতাগুলো সালোক সংশ্লেষের মাধ্যমে অক্সিজেন দিচ্ছে এবং বহু পাখি এবং জীবজন্তু ওই গাছের মধ্যে আশ্রয় নেয়। একটা বট গাছ একটা বড় ইকোসিস্টেমের ভূমিকা মানে পালন করে যায়। এই যে জল সিরিজ যে গাছগুলো, কত পাখি এসে বসে বলুন তো, তারা ডিম পাড়ে, কত কীট পতঙ্গ থাকে, কত পোকামাকড় থাকে, কত পিঁপড়ে থাকে, তারা তো অবদান আছে। এই পৃথিবীর সমস্ত প্রাণীর কিছু না কিছু অবদান আছে পৃথিবীর। একদম। এবং সেই অবদানটার ভালো দিকটা কিন্তু মানুষ ভোগ করে, ওরা ভোগ করে না, আমরা কিন্তু ভোগ করি। আর আমরাই কিন্তু তাদের কাজকে হটাতে চাইছি। এটাই হচ্ছে কি বড় ফেলাসি, যে মানুষ বুঝবে কবে। আচ্ছা, আমরা কিছুদিন আগে নিউজে দেখেছিলাম, সংবাদ মাধ্যমে দেখেছিলাম, আরাবল্লী পর্বতকে ডিস্ট্রয় করার চিন্তা ভাবনা চলছে। এখানে পরিবেশের উপর কতটা ক্ষতি হবে? আরাবল্লী যদিও এটা ধরুন সুপ্রিম কোর্টের সাবজুডিস ব্যাপার, যদিও সেখান থেকে কিছু হতে হয়েছে, জনগণের আন্দোলন তো তার থেকে
ওর থেকে জোরালো শক্তি পৃথিবীতে তার মানে মানুষ সচেতন। সচেতন। ওর ভেতরে, আরাবল্লী পাহাড়ের ভেতরে প্রচুর আকর জিনিস আছে। এখন সেইটার জন্যই হোক বা অন্য কিছু হোক, নাহলে আরাবল্লীটাকে ওইভাবে ধ্বংস করার তো কোনো কারণ দেখছি না। তাকে আমি বলে দিলাম যে এত মিটার না হলে পরে সেটা পাহাড় না না, এটা তো কোনো ভূগোলের মেনে নিতে পারে না, ভূগোল এটাকে রেয়াত করে না। আমরা এত বছর যেটা শিখে এসেছি সেটাকে তারা নষ্ট করতে চাইছে। সুতরাং এটা হচ্ছে কি পৃথিবীর দাম, এবং পৃথিবীর রাখি মানে ভারতবর্ষের একটা ইকোসিস্টেম কিন্তু ওই আরাবল্লী ইকোসিস্টেম। ইকোসিস্টেম এটা ওখানকার মানুষদের একটা ইনকামের ব্যাপার আছে। কত মানুষ আরাবল্লী পাহাড় দেখতে যায়, তার একটা ঐতিহ্য আছে। তা সেই জিনিসটা নষ্ট যে রুখে দিল, এর জন্য সেই এলাকার মানুষকে ধন্যবাদ তো বটেই, এবং ওই মানুষরা আর মনে হয় আগামী দিনে ভারতবর্ষে অন্যান্য জায়গাও একটা পথ দেখাবে। আজকে আরাবল্লীর মতো যেভাবে আন্দোলনের মাধ্যমে এত বড় একটি ডিসিশনকে পিছোতে হয়েছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট পিছোতে হয়েছে, সরকারকে পিছোতে হয়েছে, সেই রকম বর্ধমানে বা বর্ধমানের পার্শ্ববর্তী এলাকাগুলোতে যেভাবে গাছ কাটাকে যদি রোধ করা যায়, মানে জনগণ যদি এই জিনিসটাকে রোধ করে, তাহলে তো এই জিনিসটা অনেকটা বন্ধ হবে। করছে গলসিতে, দেখ আপনারা জানেন, আপনারা তো খুব ভালো জানেন গলসিতে কিভাবে রুকিয়ে দিয়েছে। নাদনঘাটে দুটো বয়স্ক গাছ টাউন স্কুলে টাউন স্কুলের ঘটনাটা একটু অন্যরকম ছিল যদিও। মিউনিসিপাল বয়েজে ধরুন গাছ কাটাটা, মিউনিসিপাল গার্লসে গাছ কাটাটা, তো এগুলো মানুষ রুখছে এবং আগামী দিনে এর সংখ্যাটা বাড়বে দেখবেন। জনপ্রতিনিধিরাই কিন্তু সামনাসামনি আসছে বা যে গাছ কাটা যাবে না। একদম। এইটা আমাদের কাছে বিরাট একটা ইতিবাচক একটা বিষয় যে ওনারা আমাদের সঙ্গে চলে এসছে। একদম। আচ্ছা স্যার, আজকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা বৃক্ষ চারা দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান করছেন, বিভিন্ন জায়গায় মানুষকে গিফট দিচ্ছেন, কোনো নতুন পদাধিকারী এলে তাদেরকে বৃক্ষ চারা দিচ্ছেন, এইটা কি সমাজের প্রত্যেকটা মানুষের করা উচিত? প্রত্যেকটা বিষয় আপনি কি মনে করেন? অবশ্যই। এবং আপনার দিক থেকে তাদেরকে কিছু বলার থাকলে আপনি বলতে পারেন আমাদের ক্যামেরার মাধ্যমে। আমি সকলকে গাছ গ্রুপের পক্ষ থেকে অনুরোধ করব যে বিশেষ করে কয়েকটা ব্যাপারে, গতকালই একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলাম, তো খাওয়া দাওয়ার পরে সকলকে একটু রিটার্ন গিফট দিল, একটা ব্যাগে করে কিনা একটা করে ফুলের চারা। বাহ। হ্যাঁ, এরকম অনেক হয়েছে অনেক জায়গায়। তো এইরকম যদি আমরা করি, অর্থাৎ কাউকে আমি একটা কিছু দিচ্ছি, একটা গাছের চারা দিই না, সেটা ছোট হোক, ফুলের হোক, আম গাছের হোক, কাঁঠাল গাছের হোক, কোনো আমি মৃত্যু বাড়িতে যাচ্ছি তার স্মৃতিতে যদি একটা আমি কাঁঠাল গাছ দিই, তাহলে সেই কাঁঠালটা বড় হয়ে কিন্তু কাঁঠালও দেবে, পাতা দেবে ছাগলের জন্য, আবার মুড়িটাও কিন্তু তার লাভ হবে, এবং মানুষটা কিন্তু বেঁচে রইবে ওর মাধ্যম দিয়ে। একদম। তো এইভাবে যদি ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমরা যদি জীবনের আচার আচরণের সঙ্গে মেলাতে পারি, আপনি দেখবেন দেওয়ালির আগে ওই জিনিস কেনা হয়, একটা হিন্দু সংস্কৃতিতে ব্যাপার আছে যে ওই দিন একটা জিনিস কিনতে হয়, তাহলে মঙ্গল হয় নাকি সংসারে। আচ্ছা, ওই দিন যদি একটা ইনডোর প্ল্যান্ট কিনি, একদম, আমি রান্নাঘরে রেখে দিলাম, কেনা যেতেই পারে, আমি রান্নাঘরে রেখে দিলাম, রান্নাঘর থেকে সে নিয়ত অক্সিজেন দিচ্ছে আমাকে, রান্নাঘরটাকে সে কিছুটা পরিবেশ দূষণ বন্ধ করছে। একদম। তাহলে আমারটা দেখে আর দুজন কিনবে। তাহলে দর্শক, আমরা যেটা এখন নতুন করে শিখলাম যে রান্নাঘরে দেওয়ালি ধনতেরাসের সময় যেভাবে আপনার জিনিসপত্র কিনছেন, যেভাবে পুজো বা কোনো পার্বণের জিনিসপত্র কিনছেন, সঙ্গে একটা গাছ কিনুন, একদম তার নিজের বাড়িতে রাখুন। একদম নতুনত্ব জিনিস আমরা স্যারের কাছ থেকে শিখতে পাচ্ছি। আচ্ছা স্যার, এই যে গাছ দেওয়ার যে গিফট হিসেবে, এইটাতে মানুষ কতটা অ্যাকসেপ্টেবল? মানুষ প্রথম দিকে আমরা যখন চালু করি তখন একটা শ্রেণীর মানুষ খুব খুশি এবং আশীর্বাদ করেছিল। আচ্ছা। আর কিছু মানুষ হাসে বা এসব ব্যাপার হয়ে যায়, কিন্তু এখন কিন্তু একটা অনুষ্ঠানে গিয়ে দেখছি সবাই কিন্তু গাছ দিলে বলে যে তাদের মনে হয় যেন অনুষ্ঠানটা সম্পূর্ণতা পেয়ে। তাহলে ইউজ টু হচ্ছে মানুষ। একদম, মানুষ একদম এগিয়ে আসছে আজকে। আমি দেখেছি এক বৃদ্ধ তার নাতি সংস্কৃতি মঞ্চে ভালো রেজাল্ট করেছে বলে গাছের চারা পেয়েছে, সেই দাদু গাছের চারাটাকে আগে করে নিচ্ছে। আচ্ছা, এটা লাগাবো কি, ওই কি পেয়েছে না পেয়েছে গাছটা নিয়ে এটা ভাঙবি না, এটাকে আমি নিয়ে যাবো, আমি গিয়ে লাগাবো। কোথায়? গ্রামে। একদম, সেখানে আমি লাগাবো। তাহলে বুঝতে পারছেন মানুষ সচেতন হচ্ছেন এবং
গাছ মানুষের জীবনে যে কতখানি প্রভাব ফেলে সেটা একমাত্র আমরা জানতে পারছি আজকে গাছ মাস্টারের কাছ থেকে, অরূপবাবুর কাছ থেকে। স্যার, আরেকটা ছোট প্রশ্ন, আমরা একদম অনুষ্ঠানের শেষের দিক করেই আছি, একটা দুটো প্রশ্ন হয়তো আপনাকে করবো আরো। তো আজকের দিনে আপনার সঙ্গে একটু আগে আলোচনা করছিলাম যে কোনো শিশু ভূমিষ্ঠ হলে প্রত্যেকটি নার্সিংহোম এবং হসপিটালকে আপনি যে বার্তা দেন, সেটা একটু আমাদের দর্শককে যদি সেই বার্তাটা দেন। এটা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রজেক্ট আছে। আচ্ছা। যে শিশু কন্যা জন্মগ্রহণ করলে একটা করে গাছ ইয়ে করার, সেগুলো হয়তো সরকারি লেভেল থেকে বা সরকারি হসপিটাল, বিডিও অফিস, এসব জায়গা থেকে হয় বা হয়েছিল। আচ্ছা। তো এবার একটা যে কোনো সরকার তার পক্ষে সব চাপিয়ে দেবো, আমি বসে থাকবো, এটা তো কথা না। আচ্ছা। আমারও তো করার জায়গা আছে। আচ্ছা। তা আমি নার্সিংহোমের যে অ্যাসোসিয়েশন বা যারা সব আছে, যারা যখনই মালিকরা যাচ্ছেন বা ডাক্তারবাবুদেরও বলি যে যদি সম্ভব হয় যে একটা নিউবর্ন বেবি জন্ম নিল আপনার নার্সিংহোম থেকে যেদিন যাচ্ছে, তার যদি জায়গা থাকে তাকে একটা ভালো দীর্ঘজীবী গাছের ফলের চারা দিন, আর যদি জায়গা না থাকে একটা ছোট্ট টবেরই চারা দিন, যাতে সে সেটা নিয়ে গিয়ে বাড়িতে রেখে দিতে পারে। এবং ডাক্তারবাবুদের কাছে অনুরোধ করি যে আপনার কোনো পেশেন্ট যদি ভালো হয়ে গেল, আপনাকে কি বলে যে আপনি ডাক্তারবাবু, আপনি আমার ভগবান, আপনি না থাকলে আমি বাঁচতাম না, আপনি আমাকে প্রাণ দিলেন। তখনই আপনি তাকে বলে দিন যে ঠিক আছে, তাহলে পরে এক কাজ করো, একটা দীর্ঘজীবী গাছ তুমি লাগিয়ে বড় করো, দিয়ে 2 বছর পরে আমাকে ছবি দেখাও, তাহলে আমি বুঝবি যে আমাকে ভালোবাসো। একদম। তো সমাজে সবাই পারে কিছু না কিছু করতে, শুধু একটুখানি চিন্তার পথটা একটু অন্যভাবে দেখতে হবে আমাদের, যেটা হয়তো সে সুযোগটা এতদিন ছিল না। কিন্তু গাছ গ্রুপ কিন্তু মানুষকে কিন্তু এই জায়গায় নিয়ে যেতে পেরেছে। গাছ গ্রুপ শুধু গাছই লাগাবে, গাছ দেবে তা না, আমাদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে মানুষকে জাগাতে হবে, মানুষকে জড়ো করতে হবে। আমি যদি মানুষ জড়ো করতে না পারি, আমাদের একটা প্রজেক্ট আছে, ঈদের 2 দিন পরে আমরা একটা গ্রাম বাঁচি, যে সেখানে স্মৃতিবৃক্ষ সব দেওয়া হয় এবং সেখানে মায়েদের নিয়ে এসে আমরা অনুষ্ঠানটা করে তাদের হাতে তুলে দিই। তাহলে আমি যদি ওইখানকার মায়েদের জড়ো করতে না পারি, তাহলে আমার গাছদের কোনো মানে নেই। একদম। তাকে যদি আমি আমার সঙ্গে টানতে না পারি, তাহলে হবে না। মানুষ জড়ো করতে হবে, কোনো ভালো কাজ একার দ্বারা সম্ভব না, প্রচুর ভালো মানুষ দরকার, নাহলে ভালো কাজ হবে না। তো এর জন্য মানুষকে জড়ো করতে হবে। গাছ গ্রুপ সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাদের জড়ো করতে পারছে, আস্তে আস্তে বিভিন্ন জায়গায় শাখা করেছে, কাজও হচ্ছে ব্যাপক। আগামী দিনে আপনাদের সহযোগিতা নিয়ে মানুষের আগামী দিনের আপনাদের চিন্তা ভাবনা কি গাছ গ্রুপ নিয়ে? আগামী দিনে আমাদের লক্ষ্যই হচ্ছে গিয়ে প্রত্যেক মানুষকে একসঙ্গে নিয়ে এসে গাছ প্রেমী তৈরি করা। গাছ প্রেমিতা, আর গাছ কাটার আগে একবার যেন ভাবে জানি কি করতে যাচ্ছি, এই জায়গাটা কি করবে বুদ্ধিটা যদি এইটা যে আমি গাছ কাটছি ঠিক করছি না ঠিক করছি। একদম অবশ্যই। আজকে আমরা সারাক্ষণ ছিলাম অরূপ স্যারের সঙ্গে, গাছ গ্রুপের কর্ণধার, এবং আজকে এত সুন্দর পরিবেশ বিষয় নিয়ে যে আলোচনা অবশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আজকের বিষয়। আজকে এই যে সমস্ত বিষয় যে আজকে আলোচনা হলো, এই আলোচনার সৌজন্যে রয়েছেন নিউ লাইফ হসপিটাল, যে মানুষকে সারা জীবন পরিষেবা দেওয়ার জন্য বাধ্য, এবং আপনাদের জন্য নিউ লাইফ হসপিটাল সারাক্ষণ প্রস্তুত। আজকে ছিলেন অরূপবাবু, গাছ মাস্টার। আগামী দিনে আমরা হয়তো অরূপবাবুকে আবার পাবো আমাদের স্টুডিওতে। একদম একদম। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। সংবাদ বর্ধমান ডিজিটাল নিউজ, নমস্কার।